আমি তোমাকে ভালোবাসি উদান ভাই। তুমি মিমাপুর সাথে কথা বলবে না, আমার খারাপ লাগে খুব। বাক্যটি উচ্চারণ করতেই সজোরে থাপ্পড় পড়ে রাফসার গালে। উর্ষি কন্যা আকস্মিক আঘাতে একপাশে হেলে পড়েছে। রেলিংয়ের সাথে মাথা বাড়ি খেয়ে কপালে ডান পাশে কেটেছে। নিজের ডান হাত অনায়াসে গালে চলে যায়, কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ষোড়শী কন্যা যেন কাঁদতে ভুলে গেছে। কখনো মার না খাওয়া ননির পুতুলটা শক্তপোক্ত হাতের পুরুষশলী চর খেয়ে হতভম্ব হয়ে যায়। মাথা তুলে সামনে তাকাতেই চোখে পড়ে শখের পুরুষকে। উদান রাউদ ফরাজি রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ওর দিকেই। দু ফোঁটা জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। তো তুমি আমাকে মারলে উদান ভাই? হ্যাঁ মেরেছি। তোর সাহস কি করে হয় আমাকে ভালোবাসার কথা বলার? নাক টিপ দিলে এখনো দুধ বের হয়, সে আবার ভালোবাসি বলে। রাফসা উদানকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আমি সত্যি তোমাকে ভালোবাসি উদান ভাই। তুমি মারো কাটো যাই করো, আমি কখনো তোমায় ঘেন্না করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি অনেক। এবার বোধহয় মাথায় রক্ত উঠে গেল উদানের। রাফসাকে নিজ থেকে দূর সরিয়ে পুন্ডায় চর মেরে বসে। আগের চেয়েও দ্বিগুণ জোরে চর খেয়ে শব্দ করে কেঁদে উঠে রাফসা। উদান রাগে কটমট করছে। রাফসার দুবাহু ধরে ঝাঁঝালো কণ্ঠে বলে, আমার হাতে আর মার খেতে না চাইলে এখানেই থেমে যা রাফসা। তোকে আমি শুধুই বোনের নজরে দেখি না, আমি কিছু জানি না। তুমি আমাকে বিয়ে করবে, তুমি শুধু আমার। তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে না। উদান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কি বললি? তোকে আমি বিয়ে করব? কি আছে তোর মাঝে বল তো একটু? না আছে রূপ, না আছে গুণ, তোর তো গায়ের রং চাপা। উদানের এহেন আচরণে বুক কেঁপে উঠল ষোড়শীর কন্যার। তার উদান ভাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, বুকটা খাঁকা করছে। কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট স্বরে বলে, তুমি আমাকে এসব নিয়ে খোঁটা দিচ্ছ? উদান পুনরায় কথাক্ত করে বলল, এসব খোঁটা না, যা সত্যি তাই বললাম। মিমকে দেখেছিস? গায়ের রং কি ফর্সা মাইরি। চুলগুলো তোর চুলের মতো ছোট না, পড়াশোনায় অনেক ভালো। তোর মতো তো আর কোনো রকম 33 পেয়ে পাশ করে না। আর তুই ভাবলি কি করে আমি একজন ডাক্তার হয়ে তোকে জীবনসঙ্গী করব? রাফসা এক মুহূর্তের জন্য থমকে গেল। উদানের কথাগুলো যেন শুধু কানে ঢোকেনি, সেগুলো সরাসরি দিয়ে আশ্রে পড়ছে তার ভেতরে নীরব সবচেয়ে সুসংবাদশীল জায়গায়। যেখানে তার দুর্বলতা ছিল সেখানে আজ উদান আঘাত করল। তার গায়ের রং নিয়ে কথাক্ত নতুন কিছু নয়, ছোটবেলা থেকেই সমাজ তাকে শিখিয়েছে সৌন্দর্যের একটা নির্দিষ্ট মান আছে, আর সে সেই মাপে পুরোপুরি ফিট করে না। তবুও ষোড়শী কন্যা রাফসা কখনো তা পাত্তা দেয়নি। বাবার আদরের ননীন পুতুল সে, ভাইয়ার কলিজা, মায়ের রাজকন্যা। কখনো গায়ের রং নিয়ে না ভাবলেও আজ তার শিরায় শিরায় এক কথাই প্রশমিত হচ্ছে। তার ভালোবাসার মানুষ উদান ভাই আজ তাকে গায়ের রং নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো। অবাকের রেশ কাটিয়ে রাফসা মৃদু হেসে বলে, তুমি আমাকে একটুও ভালোবাসো না উদান ভাই? উদান গম্ভীর গলায় স্পষ্ট করে বলে, না, তুই শুধু আমার বোন, আর কিছুই নয়। দয়া করে সিনক্রেট করিস না। 2 দিন পর আমার ফ্লাইট। তোর এই আজাইরা কথা শুনে আমি এই 2 দিন নষ্ট করতে চাই না। উদানের এহেন কাটকাট উত্তরে ভেতরে চুরমার হয়ে যায় রমণীর। উদানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। উদান নিজেও কপালে বিরক্তিকর ভাঁজ ফেলে চেয়ে আছে রমণীর পানে। গমট পরিবেশটা হঠাৎ করে পাল্টে গেল। ঝংকার কাঁপিয়ে বেজে ওঠে উদানের মুঠো ফোন। ফোনের দিকে তাকাতেই উদানের মুখে মৃদু হাসি ফুটে ওঠে। স্পষ্ট দেখেছে রাফসা। হ্যাঁ মিম বলো। উদানের আচরণে হতবাক দৃষ্টিতে তাকিয়েছে রাফসা। এত ভালো আচরণ করে মিমের সাথে? হ্যাঁ, অবশ্যই আমি আসব। তুমি অপেক্ষা করো আরসি। অপাসের কথা শুনতে না পারলে উদানের কথাই বুঝতে পারছে দুজন কোথাও যাবে।
উদান কানে ফোন নিয়ে কথা বলতে বলতে রাফসার দিকে এক পলক তাকিয়ে ছাদ থেকে নেমে যায়। উদান চলে যেতেই হাউমাউ করে কেঁদে ওঠে রাফসা। বয়ঃসন্ধির পর থেকে উদানের প্রতি এহেন টান অনুভব করে। তার পার্সোনালিটি বরাবরই রাফসাকে মুগ্ধ করে এসেছে। কাঁদতে কাঁদতে হেঁকসি উঠে গেছে রমণীর। বিড়বিড় করে বলে, আমি তোমাকে সত্যি ভালোবাসি উদান ভাই, কিন্তু তুমি আমার মনে আজ যে আঘাত এনেছো তা আমার 7 জন্মের স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু কিন্তু আজকের পর থেকে তোমার প্রতি সব অনুভূতি আমি বিলীন করে দিব। আমাকে অযোগ্য বলেছো, ঠিক আছে, যদি এই অপমানের যথাযথ শোধ না তুলি, আমার নাম সাদিয়া ফরাজি রাফসা নয়। জরাজীর্ণ শরীরটা নিয়ে হেলতে দুলতে ছাদ থেকে নেমে যায় রাফসা। ফরাজি বাড়িতে সন্ধ্যার নাস্তা বানানো ধুম পড়েছে। ফরাজি বাড়ির 3 বউ রান্নাঘরে এটা সেটা বানাতে ব্যস্ত। আর মাত্র 2 দিন পর ফরাজি বাড়ির বড় ছেলে ডাক্তারির উচ্চশিক্ষার জন্য সুইজারল্যান্ড পাড়ি জমাবে। উদানের মা মিসেস রাহেলা ফরাজি এই কয়েকদিন ধরে ছেলের জন্য বিভিন্ন রকমের নাস্তা বানিয়ে প্যাকেট করছে। হাতে হাতে ওনার 2 যা সাহায্য করেছে। ফরাজি বাড়ির বড় বউ লুৎফা ফরাজি, মেজ বউ রাহেলা ফরাজি, ছোট বউ হুসাইফা ফরাজি। বাড়ির 3 কর্তা রাজনীতি মিটিংয়ে আছে। ফরাজি বাড়ির গত 30 বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত। খুব ভালো নাম ডাক তাদের। রাজনীতির পাশাপাশি পারিবারিক ব্যবসাও রয়েছে। কর্তারা খুব একটা সেদিকে মাথা ঘামায় না। তারা সর্বদা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে। বাড়ির ব্যবসা দেখাশোনা করে বাড়ির বউ ছেলে রোহান এবং উদানের চেয়ে 2 মাসের ছোট রোহান। রাফসা নিজের রুমে এসে দরজা বন্ধ করে থম মেরে কিছুক্ষণ বসে রইল। বুকটা ধড়ফড় করছে, চোলা বাড়ির মতো খা খা করছে। আজ বোধহয় মূল্যবান সম্পদ হারিয়ে ফেলল। কখনো গায়ের রং নিয়ে মাথা ব্যথা না থাকলেও আজ প্রচুর পরিমাণের আফসোস হচ্ছে। কেন আল্লাহ কালো করে বানালো? কালো মেয়েদের যে এই সাদা চামড়ার সমাজে দাম নেই, না ভেঙে পড়লে চলবে না। উদানের তখনকার কথাগুলো মাথায় ঘুরছে। এখন অক্টোবর মাসের শেষ দিকে, এপ্রিলে রাফসার এসএসসি পরীক্ষা শুরু হবে। পড়ালেখায় এত ভালো না, তবে ততটাও খারাপ না। শুধু পড়তে ইচ্ছে করে না। প্রায় 1 ঘন্টা ধরে বিছানায় বসে এক ধ্যানে নিচে তাকিয়ে আছে। কিছু ভাবছে রাফসা। এই নিয়ে 2 দিন অপমানিত হলো, কিন্তু আর নয়, নিজেকে ভেঙে চুরে তৈরি করবে। বসা থেকে উঠে বসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ঘন চিকন ব্রু, লোকে দেখলে অবশ্যই বলবে ব্রু প্লাক করা, কিন্তু রাফসার ব্রুগুলো এমন। চোখগুলো মাঝারি সাইজের, পাপড়িগুলো কিছুটা ঘন, গোলগাল চেহারা, নাকটা উঁচু নয়, কিছুটা বোসা। ঠোঁটের কোণে এসে দৃষ্টি আটকে। ঠোঁটের নিচে কিনারায় বাম পাশে মাঝারি সাইজের একটা কুচকুচে কালো তিল, যেটা পুরো চেহারায় উজ্জ্বলতা বৃদ্ধি করে। ঠোঁট প্রশস্ত করে হাসলে তিলটার কারণে সৌন্দর্য বৃদ্ধি পায়। গায়ের রংটা কালো নয়, শ্যামলা গায়ের রং। চুলগুলো কোমর ছুঁই ছুঁই, হালকা সোজা চুলগুলো নিচের দিকে এসে বাঁকানো। রাফসা সচরাচর চুল আঁচড়ায় না। চুলগুলো সবসময় উস্কো খুস্কো থাকে। নিজের শরীরের যত্ন কখনোই নেয় না। মা নিতে চাইলেও দেয় না। উদাসীন সে সব কিছুতে। কিন্তু আজ নিজেকে একটুখানি গুছিয়ে নিতে ইচ্ছে করছে। হাত বাড়িয়ে চিরুনি তুলে নিয়ে চুলে চালায়। 3 দিন মাথা না আঁচড়ানোর কারণে দলা পাকিয়ে আছে। সময় নিয়ে খুব যত্ন সহকারে জট ছুটিয়ে বেনি করে চুলে মুখে ময়শ্চারাইজার দেয়। ব্যাস, এতেই অনেকটা সুন্দর লাগছে। তারপর জানালার ধারে রাখা পড়ার টেবিলে এগিয়ে যায়। চেয়ার টেনে বসে পড়ে। বাংলা বইটা বের করে শোভা গল্পটা আধ ঘন্টা মনোযোগ দিয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে পড়ে। শোভাকে নিজের সাথে অজান্তেই তুলনা করে। বাকশক্তি। শোভা কখনো প্রতাপের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেনি। আর রাফসা উদানের প্রতি ভালোবাসা প্রকাশ করে শুধু পেয়েছে অবহেলা, অপমান, অবজ্ঞা।
রাত এখন 11টা। প্রায় 3 ঘন্টা ধরেই পড়ছে রাফসান। বই খাতা গুছিয়ে রেখে উঠে দাঁড়ায়। পড়াশোনার প্রতি আগ্রহ না থাকলেও সায়েন্স নিয়েছে, যার একমাত্র কারণ উদান। ডিনার করার জন্য রাফসা নিচে নেমে আসে। ফরাজি বাড়িতে এটাই নিয়ম, একসাথে বসে খাওয়া। দীর্ঘ কদম ফেলে রাফসা সিঁড়ি বেয়ে নেমে আসছে। ইতিমধ্যে সকলে টেবিলে বসে পড়েছে। ফরাজি বাড়ির জনসংখ্যা বেশি হওয়ার দরুন ডাইনিং টেবিল অনেকটা বড়। রাফসা নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ে, তবে চোখ তুলে সামনে তাকাতেই উদানের সঙ্গে চোখাচোখি হয়। ওর পাশে মিম বসে আছে। মিম ওদের ফুফাতো বোন। রাফসা চোখ নামিয়ে নিল, ভুলেও দ্বিতীয়বার চোখ তোলেনি। সর্বক্ষণ পরিবেশ মাতিয়ে রাখা মেয়েটা আজ একেবারে চুপচাপ হয়ে খাচ্ছে। এ বিষয়টা কারোর হজম হচ্ছে না। হুসাইফা ফরাজি মেয়ের পাতে তরকারি তুলে দিতে দিতে বলে, কোথায় ছিলি সারা সন্ধে? নাস্তা করলি না? শরীর খারাপ লাগছে? রাফসা হালকা করে বলে, তেমন কিছু না আম্মু, কিছু মাস পর পরীক্ষা তো তাই পড়ছিলাম। ডাইনিংয়ে যেন বোমা পড়েছে। সবাই ভূত দেখার মতো চমকে উঠেছে। যে মেয়েকে ধরে বেঁধে পড়ানো যায় না, সেই মেয়ে কিনা আজ নিজেই পড়েছে। সকলের চোখে অবকতার ছাপ। রাহেলা ফরাজি অবাক হলে বলল, তোর কি শরীর খারাপ মা? এমন কথা বলছিস? রাফসা বোধ হয় কিছুটা বিরক্ত হলো। সবার এহেন দৃষ্টি বিরক্ত লাগছে। ঠান্ডা গলায় বলে, আমার দিকে না তাকিয়ে খাবার খাও। এমন করছো কেন? সবাই কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়ার মনোযোগ দেয়। মিম হেসে বলে, বাহ, আমাদের রাফসা দেখছি চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব ভালো করে পড়াশোনা করো। রাফসা চোখ তুলে তাকায়। উদার নিজেও কপাল কুঁচকে ওর দিকেই তাকিয়ে আছে, যার দরুন চোখাচোখি হয় আবারও। রাফসা খেতে খেতে বলল, সবসময় মানুষ এক থাকে না মিম আপু, মানুষ মাত্রই পরিবর্তনশীল। এহেন কথায় ব্রু কুঁচকে যায় উদানের। মেয়েটা আজ অনেক ভদ্র হয়ে গেছে দেখছে। গলা ফাটিয়ে চিৎকার করে কথা বলা মেয়েটা আজ যথেষ্ট মার্জিতভাবে কথা বলছে। ধীরে ধীরে উদার নিঃশ্বাস ফেলে খাওয়াতো মন দেয়, তবে খানিক বাদেই চোখ তুলে রাফসার দিকে তাকাচ্ছে, যার কিনা এদিকে কোনো হুঁশ নেই। এক ধ্যানে খাবার খাচ্ছে। মনে হচ্ছে আশেপাশে কেউ নেই, আর থাকলেও ওর যায় আসে না। উদান যতবার চোখ তুলে তাকাতো ততবার রাফসাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখত, তবে আজ একটা বারের জন্য চোখ তুলে তাকাচ্ছে না। এতে ভিতরে ভিতরে হাঁসফাঁস লাগছে। রাফসা খেয়ে উঠে পড়ল, কোনো কথা না বলে চলে যায়। সেদিকেই তাকিয়ে রইল উদান, রাওয়াদ, ফরাজি। রাফসা ঘুমানোর আগে ভোর 5টার অ্যালার্ম দিয়ে রেখেছিল। 5টা বাজতেই অ্যালার্ম বেজে ওঠে। ঘুমের ব্যাঘাত ঘটাতে চোখ মুখ কুঁচকে ফেলে রাফসা। ঘুমের ঘরেই অ্যালার্ম বন্ধ করে দেয়। তবে 10 মিনিট পর জংকার কাঁপিয়ে বেজে উঠে অ্যালার্ম আবারও। ধরফর করে উঠে বসে রাফসা। চোখে মুখে এখনও ঘুমের রেশ। ডুলু ডুলু পায়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে আসে। ফজরের নামাজ আদায় করে। কিছু সময় কোরআন তেলাওয়াত করে 6টা বাজে পড়ার টেবিলে পড়তে বসে। 10:30 থেকে স্কুল, এখনও প্রচুর সময় আছে। সকালের পড়া খুব দ্রুত মুখস্থ হয় শুনেছে, তবে কখনো পড়তে বসা হয়নি। রাফসা সারাদিন মাফিক একটা রুটিন তৈরি করেছে আগে। তারপর বায়োলজি বই নিয়ে মনোযোগ দিয়ে পড়তে থাকে, তবে বেশিক্ষণ ধরে মনোযোগ ধরে রাখতে পারেনি। মাথা ধরে আছে। আজ প্রথম পড়তে বসেছে সকালে, তাই একটু মাথা ব্যথা করছে। বইটা রেখে উঠে দাঁড়ায়। 1 কাপ কফি খেলে ভালো লাগবে। নিচে এসে দেখে বাড়ির 3 বউ বসে চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। রাফসাকে এত সকালে দেখে টাসকি খেয়ে যায় 3 যা। গোল গোল চোখে তাকিয়ে রইল। রাফসা সেই দৃষ্টিপাতটা না দিয়ে মাকে বলে, আম্মু আমার মাথা ব্যথা করছে, প্লিজ একটু কফি বানিয়ে দাও। মাথা ব্যথা করছে শুনে ব্যস্ত হয়ে পড়েন হুসাইফা ফরাজি। একটা মাত্র মেয়ে, খুব আদরে বড় করেছে। রাফসা সকলের আদরের। ফরাজি বাড়ির সবচেয়ে ছোট, তাই পুতুলের মতো বড় হয়েছে। তবে বাবা চাচারা একটু বেশি আদর করে।
রাফসা ওর দাদু রাফিয়া ফরাজির মতো হয়েছে দেখতে। বাবা চাচারা রাফসার মাঝে ওনাদের মাকে খুঁজে পায়, তাই অন্য ছেলে মেয়েদের তুলনায় ওকে বেশ আদর করে। হুসাইফা ফরাজি মেয়ের কপালে গালে হাত দিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? আম্মুকে বলো বেশি খারাপ লাগছে। আম্মুকে বলো বেশি খারাপ লাগছে। মায়ের অস্থিরতা দেখে মৃদু হাসে রাফসা। না আম্মু, আমি ঠিক আছি, শুধু একটু মাথা ব্যথা করছে, কফি খেলে ঠিক হয়ে যাবে। হুসাইফা ফরাজি দ্রুত মাথা নাড়িয়ে কিচেনের দিকে ছুটেন। রাফসা সোফায় বসে, উদানের মা ওর পাশে বসে, মাথায় হাত বুলিয়ে বলে আদুরে গলায় বলল, কি হয়েছে সোনা? তোর চোখ মুখ শুকিয়ে আছে কেন? কোনো ব্যাপারে চিন্তায় আছিস? আমাকে বল কি হয়েছে। ওনার কথাই ব্যথা তোর হাসি ফুটে উঠল রাফসার মুখে। কি করে বলবে তার ছেলে যে রাফসাকে একেবারে ভেঙে দিয়েছে? ভালোবাসা অপরাধ নয়, ভুল মানুষের প্রতি ভালোবাসা জন্ম নেওয়া অপরাধ। রাহেলা ফরাজিকে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে বলল, আমাকে কিছু বলার সাহস কারো আছে নাকি? আমি আমার আম্মাকে বলে তার হাড়গোড় ভেঙে দিব। তা না হয় বুঝলাম, তবে আমার সোনার গলাটা এমন লাগছে কেন? মাথা ব্যথা করছে বেশি? বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য রাফসা মাথা নাড়ল যে তার মাথা ব্যথা করছে বেশি। রাহেলা ফরাজি ওকে ধরে নিজের কোলে শুইয়ে দিল, তারপর মাথা চেপে দিতে লাগলো। আস্তে আস্তে চুল টেনে দিচ্ছে। আবেশে চোখ বন্ধ করে ফেলল রাফসা। গতকাল কান্নার পরিমাণ বেশি ছিল, তাই মাথা ব্যথার পরিমাণ বেশি। হুসাইফা ফরাজি দ্রুত কফি বানিয়ে নিয়ে আসে। মেয়েকে মেজো জায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে রাখতে দেখে বুক কেঁপে উঠল। গতকাল থেকে অস্বাভাবিক আচরণ করছে, মা হয়ে এটা বোঝার ক্ষমতা ওনার আছে। কফির কাপ সেন্টার টেবিলে রেখে মৃদু গলায় ডাক দেয়। মায়ের ডাক শুনে চোখ জোড়া খুলে রাফসা। আম্মা। কোলে থেকে মাথা তুলে উঠে বসে। মায়ের চিন্তিত মুখ দেখে সান্ত্বনা দিয়ে বলল, আম্মু কিছু হয়নি আমার, তুমি শুধু শুধু চিন্তা করছো। হুসাইফা ফরাজি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কফিটা খেয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? নাস্তা বানানো হলে আম্মু তোমাকে ডেকে দেব। রাফসা মাথা নাড়িয়ে না করে বললে, না আম্মু, এখন ঘুমাবো না, 7টার কাছাকাছি হয়ে গেছে। আমি আজ থেকে কোচিংয়ে যাব, 8টায় কোচিং শুরু হবে, সময় নেই বেশি। ওর কথায় তিনজনেই চমকে উঠে। লুৎফা ফরাজি এতক্ষণ চুপচাপ থাকলে এখন মুখ ফুটে বলল, কি হয়েছে রে মা? সকাল সকাল এমন শখ খাওয়াচ্ছিস? তোকে তো ধরে বেঁধে কোচিংয়ে পাঠানো যায় না, তবে আজ কোচিং করবি ব্যাপারটা হজম হচ্ছে না। বড় জায়ের কথায় হুসাইফা ফরাজির তাল মিলিয়ে বলল, সত্যি করে বলল আম্মু, কোনো সমস্যা হয়েছে তোমার? রাফসা রাহা বাহানা দিয়ে বলল, আম্মু অনেক পড়া চুরি করেছি, কালকে রিয়েলাইজ করলাম পড়াশোনা ছাড়া জীবনে কিছু নেই, কেউ মানুষ বলে দামটুকু দেয় না। আমি কিছু করতে চাই আম্মু, নিজেকে নতুন করে তৈরি করতে চাই। তিনজা খুব অবাক হয় এ কথায়। ওকে হাজারবার বোঝানো হয়েছে, কিন্তু নাসরবান্দা বাবার এত টাকা পয়সা থাকতে কষ্ট করে পড়াশোনা করার দরকার কি? কোনো রকম 33 পেয়ে পাশ করলেই চলে। সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল ওকে বোঝাতে, তাই হয়তো স্বাভাবিক অবাক হওয়ার কথাই। তবে মন সায় দিল না হুসাইফা ফরাজির। মেয়ের মিথ্যা তিনি খুব সহজেই ধরে ফেলেছে, কিন্তু মুখ ফুটে কিছু বলেননি। আর রাফসা কফিটা খেয়ে ওপরে চলে যায়। একেবারে স্কুলের জন্য রেডি হয়ে নিচে এসেছে রাফসা। ড্রয়িং রুমে এখনও কেউ আসেনি। বাড়ির সবাই ঘুম থেকে উঠে 9টায়, তাই ড্রয়িং রুমে মানুষ নেই। বাড়ির 3 বউ রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করছে। হুসাইফা ফরাজি মেয়ের জন্য নাস্তা নিয়ে আসে। রাফসা খেতে না চাইলে উনি জোর করে খাইয়ে দেয়। খেয়ে আর দাঁড়ায়নি, কোচিংয়ের জন্য বেরিয়ে পড়ে। ফরাজি বাড়ির নাস্তার টেবিলে সবাইকে দেখা যাচ্ছে, ছোট্ট বড় সকল সদস্য উপস্থিত আছেন। উদানকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখা যায়। ডাইনিংয়ে এসে চেয়ারে বসতে বসতে টেবিলটা অবলোকন করে। কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে ফেলে, তবে কিছু জিজ্ঞেস করেনি। রাজীব
ফরাজি টেবিলে মেয়েকে দেখতে না পেয়ে হতাশ হয়। মেয়েটা খুব ঘুম কাতরে ছেলের পানে তাকিয়ে বলল, তোমার বোন এখনো নিচে আসেনি, যাও আমার মেয়েকে ডেকে আনো। বাবার কথায় খেতে খেতে উঠে যায় রিশান, রাফসার বড় ভাই। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে অনার্স করছে। ছেলেকে বাধা দিয়ে হুসাইফা ফরাজি বলল, যেতে হবে না, তুই খেতে বস। রাফসা বাড়িতে নেই। ওনার কথায় সকলের বুক কুঁচকে যায়। রাজীব ফরাজি গম্ভীর মুখে বলল, কোথায় গিয়েছে আমার মেয়ে? এত সকালে বাড়িতে নেই কেন? রিশান নিজেও তাল মিলিয়ে বলল, বনু তো এত সকালে ওঠে না আম্মু, তাহলে কোথায় গেল? হুসাইফা ফরাজি কফি ঢালতে ঢালতে বলল, রাফসা কোচিংয়ে গিয়েছে, আজ থেকে কোচিং করবে বলল, নাস্তা করেই গেছে। আরেক দফা চমক। সাত সকালে সবার চোখ যেন কটর থেকে বেরিয়ে আসার উপক্রম। রাজীব ফরাজি কাল অনেক রাত বাড়ি ফিরেছেন, তাই কাল রাতের বিষয়ে জানেন না। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোচিংয়ে গেছে মানে কি? আমার মেয়ে পড়াশোনা করছে। হুসাইফা ফরাজি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, আমার মেয়ে আজ সকালে উঠে নামাজ পড়ে ক্লাসের পড়া শেষ করেছে। রাফসা মন দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চায়। রাজীব ফরাজি কিছু সময় চুপ করে রইল, তারপর চেঁচিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে পড়াশোনা করবে। ভাই বিছানায় গড়াগড়ি করে হাসার মতো খুশি। ওনার হঠাৎ চেঁচানোতে থতমত খেয়ে যায় সকলে। ভয় পেয়েছে সবাই, খুশি রাফসার এমন পরিবর্তনে। তবে একজনের মন ঝড় তুফান বয়ে যাচ্ছে। অবহেলা। হ্যাঁ, এটা অবহেলাই তো। যেই মেয়ে সারাক্ষণ পেছনে গুড়গুড় করে বেড়াতো, সেই মেয়ের হঠাৎ সরে যাওয়াতে হজম হচ্ছে না। কফির কাপ ধরে রাখা হাতটা শক্ত হয়ে আসে, চোখে স্পষ্ট রাগের ঝিলিক। নাস্তা না করে উঠে গটগট পায়ে বাইরে চলে যায়। ওর হঠাৎ উঠে যাওয়াতে কেউ কিছু বলেনি। সবাই এখন রাফসার বিষয়ে এক্সাইটেড, এটা ওটা নিয়েই কথা বলছে। রাফসার এখন চতুর্থ ক্লাস চলছে। উজ্জ্বল স্যার জীববিজ্ঞান ক্লাস নিচ্ছেন। অন্যদিকে রাফসা কথা বলে পুরো ক্লাস পার দেয়। তবে আজ ফার্স্ট বেঞ্চে বসে মনোযোগ সহকারে ক্লাস করছে। এতে ওর প্রাণপ্রিয় দুই বান্ধবী সাইমা সাবিকুন টাকসি খেয়ে গেছে। ওদের চোখ কটর থেকে বেরিয়ে আসার উপক্রম। রাফসাকে এত শান্ত হয়ে ক্লাস করতে আজ প্রথম দেখলো, তবে কিছু জিজ্ঞেস করতে পারছে না। ওদের মাত্রা অতিরিক্ত দুষ্টমির ফলে আলাদা বসানো হয়, নয়তো দেখা যাবে ক্লাসরুম মাছের বাজারে পরিণত হয়েছে। টিফিন পিরিয়ডের আর 10 মিনিট বাকি আছে। উজ্জ্বল স্যার বই বন্ধ করে বলল, আজ আর পড়াবো না, এই 10 মিনিট গল্প করেই কাটিয়ে দেব। ক্লাসের সবাই খুশিতে ইয়ে বলে চেঁচিয়ে উঠল। স্যার বলল, জানো আমরা সবাই অনেক সুখে আছি, কিন্তু নদীর পাড়ের মানুষগুলোর জীবন অন্যরকম। তাদের ভয়াবহ কোনো ব্যাপারে অনেক ভোগান্বিত পোহাতে হয়। তোমরা তো জানোই আমার বাড়ির সন্দীপও। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের পাশের বাড়ির একজনের সিজার করার প্রয়োজন খুব, নয়তো বাঁচানো যাবে না। পরিবারের সদস্যদের মধ্যে হাহাকার। কি করবে? শহরে আনার জন্য তোর জোর করে শুরু করে। তবে বঙ্গোপসাগর দিয়ে আসলে অনেকটা লেট হবে, রোগী বাঁচানো যাবে না। পরে অনেক টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে শহরে আনে, তারপর আল্লাহর রহমতে বেঁচে ফিরি। রাফসা দুম করে কথার তীব্র সুরে, স্যার রোগী মহিলা নাকি পুরুষ ছিল? ব্যাস, সবার মুখ বন্ধ। স্যার নিজেও বেকুপের মতো তাকিয়ে রইল। পর মুহূর্তের ক্লাসে উচ্চস্বরে হেসে উঠল সবাই। রাফসা ওদের হাসি দেখে চোখ মুখ কুঁচকে ফেলে স্যার হতাশার স্বরে বলল, সিজার কি পুরুষের হয় নাকি মহিলার? রাফসার কথাটা বুঝতে 1 মিনিট লেগেছে। কথার মানে বুঝতে পেরে জিভ কাটে, ভালো করে খেয়াল না করেই উল্টাপাল্টা বলে বসে সব সময়। টিফিনের ঘন্টা পড়ে যায়। টিচার বের হওয়ার পর সবাই এক এক করে বেরিয়ে গেল। পিছন বেঞ্চ থেকে তখনই সাইমা সাবিকুন রাফসাকে ঘিরে ধরে। রাফসা ওদের চাহনি দেখে জিজ্ঞেস করে, কি এমন করে তাকিয়ে আছিস কেন? সাইমা বলল, তুই আজ এত মনোযোগ দিয়ে ক্লাস করলি, আমি কি স্বপ্ন দেখছি? সাবিকুন ওর বাহুতে চাপড় মেরে বলল, এই শালি,
তুই একা স্বপ্ন দেখছিস না, আমিও একই স্বপ্ন দেখছি। সাইমা ফের জিজ্ঞেস করলো, কী রে বল। রাফসা এক কথায় উত্তর দেয়, আমি ভালো করে পড়াশোনা করতে চাই, নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। সাইমা মুখ ভেংসি কেটে বলে, তো এখন কি আমাদের পায়ে দাঁড়িয়ে আসিস? রাফসা বলল, আমি সিরিয়াস, মজা করছি না। সাইমা সাবিকুন এবার একটু সন্দেহ করলো। আজ সারা ক্লাস চুপচাপ ছিল রাফসা, এটা অবাক করার বিষয়। সাইমা জিজ্ঞেস করে, কি হয়েছে? রাফসা কালকের ঘটনাটা একে একে সব খুলে বলে। সব শুনে রেগে গেল দুজনে। সাইমার আগে গজগজ করতে করতে বলে, ওই গোলামের পুত্রে সামনে পেলে মাথায় তুলে আসার মারতাম। শালার এত বড় সাহস আমার ফ্রেন্ডকে অপমান করে। সাবিকুন রেগে বলে, এই সাধু, তুই আর এই বালের জন্য কাঁদবি না। শালার পেছনে কুত্তা দিয়ে দৌড় খাওয়াতে পারলে শান্তি পেতাম। রাফসাকে সাবিকুন সাইমা সাদিয়া নামে ডাকে, ওদের নামের সাথে মিলিয়ে। ওরা গ্রুপে 5 জন, 2 জন ছেলে ফ্রেন্ড আছে। আজ আসেনি। ওরা 3 জনই টিফিনের জন্য চলে যায়। বিকেল 4টা, রাফসার স্কুল ছুটি দিয়েছে। সাবিকুন সাইমার বাড়ি অন্য রোডে, ওরা চলে গিয়েছে। রাফসা একা একা রাস্তা দিয়ে হাঁটছে। আজ গাড়ি আসেনি। ওর জন্য যে গাড়িটা আসে সেটা বর্তমানে গ্যারেজে আছে, তাই হেঁটে ফিরতে হচ্ছে। রাস্তার পার হওয়ার সময় কিছু দেখে চোখ আটকে গেল রাফসার। উদান বাইকে বসে আছে, ওর পিছনে মিম। দুজনে হেসে হেসে কিছু বলছে। অসাবধানতায় সিএনজি সামনে পড়ে যায় রাফসা, তবে আল্লাহ বাঁচিয়েছে, ড্রাইভার ব্রেক কষে ফেলে, ফলে দুর্ঘটনা হতে হতে বেঁচে যায়। রাফসার ভয়ে হাত পা অলস হয়ে আসছে, অস্বাভাবিকভাবে কাঁপছে। ও চোখ তুলে তাকাতেই উদান বাইক চালিয়ে যেতে যেতে বিরক্তি নিয়ে ওর পানে তাকিয়ে বলল, ডিসগাস্টিং গার্ল, বলেই জোরে টান দিয়ে চলে গেল। মিম মোবাইলে কথা বলার ব্যস্ত ছিল, বিদায় খেয়াল করেনি বিষয়টা। রাফসার মুখে মলিন হাসি ফুটে উঠল। মনে মনে আওড়ালো, আমি ভালো নেই এই কথাটা আমি সারা দুনিয়ার কেউ জানে না। রুশের অবহেলায় নারীর একতরফা ভালোবাসা যেন এক নীরব যুদ্ধ, যেখানে হার নিশ্চিত জেনেও নারী নড়ে যায় শুধু ভালোবাসার টানে। নারীর ভালোবাসা বুঝতে পুরুষ তোমায় 1000 বার জন্ম নিতে হবে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর শব্দ একতরফা ভালোবাসা, যা নীরবে মনে বয়ে নিতে হয়। ভালোবাসা অপরাধ নয়, তবে ভুল মানুষের প্রতি ভালোবাসা জন্ম নেওয়া অপরাধ। একতরফা ভালোবাসা একা বয়ে চলে সেজন জানে ভেতরে ভেতরে প্রতিটা সময় গুমড়ে গুমড়ে মরতে হয়। জীবিত থেকেও তার মন মৃতে পরিণত হয়। পুরুষ তুমি অতিথি পাখির আগমন দেখে নিজের পোষা পাখিকে কখনো ছেড়ো না, কারণ সৌন্দর্য ক্ষয়স্থায়ী, তবে মায়া চিরস্থায়ী। বাড়িতে ফিরে রাফসা গোসল করে নেয়। শরীর কুলোচ্ছে না, অলস হয়ে আসছে বুকের ভেতর। শখের পুরুষের কাছ থেকে বোধহয় সবাই এমন ব্যবহার পায়, হয়তো বা না। সবার ভাগ্যে তো আর উদান নামক পাষাণ পুরুষ জোটে না। সেই সকালে খেয়েছে আর খায়নি, তাই নিচে চলে যায় রাফসা। বিকেলে পুরো বাড়ি নিস্তব্ধ বিরাজ করছে। দুপুরে খেয়ে সবাই ঘুমাচ্ছে বোধহয়। পেটে খিদে থাকলেও গলা দিয়ে খাবার নামবে না। রাফসা নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রান্নাঘরে গিয়ে নিজের হাতেই খাবার নিয়ে ডাইনিংয়ে খেতে বসে। খাবার চিবানোর শক্তি বোধহয় ক্ষয় হয়ে গেছে। পানি দিয়ে গিলে কোনো রকম খেয়ে রুমে চলে আসে। ঘুমে চোখ জড়িয়ে আসছে, তবুও রাফসা ঘুমাবে না বলে ঠিক করে বারান্দায় গিয়ে বসে বিকেলের প্রকৃতি দেখছে। বিকেলটাও যেন কারো প্রতি এক আকাশ পরিমাণ অভিযোগ পুষে রেখেছে, তবে মুখ ফুটে কিছু বলতে পারে না। যেমন নারী পারে না তার শখের পুরুষের কাছে অভিমান পেশ করতে। কিছুক্ষণ বারান্দায় থেকে আবার নিচে চলে আসে। কিচেনে গিয়ে নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে নেয়, তা নিয়ে সোজা ছাদে চলে যায়। বিকেলের সূর্যটা ধীরে ধীরে ঝুঁকে পড়েছে পশ্চিমের আকাশে। লালচে কমলা আলো ছাদের মেঝেতে লম্বা ছায়া ফেলছে, ঠিক যেন রাফসার বুকের ভেতরের ভারী কষ্টগুলো বাইরে এসে পড়েছে। বাতাস বইছে নরম, অথচ অদ্ভুত রকমের ঠান্ডা। সেই বাতাসে কোনো স্বস্তি নেই, আসে শুধু শূন্যতার গন্ধ।
রাফসা ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়। নিচে শহরের কোলাহল, গাড়ি হর্ন, মানুষের হাসি, সবই যেন খুব দূরের কিছু। এই বিকেল তার কাছে রঙিন নয়। বিকেল মানে অপেক্ষা, বিকেল মানে না পাওয়ার আরেকটা দিন শেষ হয়ে যাওয়া। সূর্যটা যত নামছে তার বুকের ভেতর জমে থাকা কষ্ট তত গাঢ় হচ্ছে। রাফসার চুলগুলো বাতাসে উড়ছে, কিন্তু সেগুলো সরানোর চেষ্টা করে না। চোখ দুটো শুকনো, তবু ভেতরে ভেতরে কান্না জমে আছে। এমন কান্না যা চোখ দিয়ে নামে না, বুকে পাথরের মতো চেপে বসে থাকে। সে ভাবে, নারীর কষ্ট কি কখনো পুরোটা বলা যায়? অবহেলা, একতরফা ভালোবাসা, না ফেরানোর অপেক্ষা, সব মিলিয়ে কষ্টটা যেন প্রতিদিন একটু একটু করে নারীদের ভেতর থেকে শেষ করে দিচ্ছে। বিকেলের আকাশটা আজ অদ্ভুত শান্ত। পাখিরা ডানা মেলে উড়ে যাচ্ছে নিজের গন্তব্যে। শুধু রাফসাই আটকে আছে একটা ছাদে, একটা বিকেলে, একটা না বলা কষ্টের ভেতর। সে জানে এই সূর্য অস্ত যাবে, রাত নামবে, কিন্তু তার বুকের ভেতরে সূর্যটা কবে অস্ত যাবে সে উত্তর হয়তো কেউ দিতে পারবে না। ছাদের এই বিকেল তার কাছে শুধুই সময় নয়, এটা নারীর নীরব একতরফা ভালোবাসার সাক্ষী। যে ভালোবাসা কথা বলে না, নিঃশ্বাসে নিঃশ্বাসে বাসে। রাফসার ধ্যান ভাঙে বাইকের আওয়াজে। রেলিংয়ে দাঁড়িয়ে নিচে তাকাতেই চোখে পড়ে তার না হওয়ার শখের পুরুষকে। তবে সে একলা নয়, তার না হওয়া শখের পুরুষের সাথেই তার শখের নারী দাঁড়িয়ে আছে। দুজনে হেসে হেসে কথা বলছে। উদানের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। মিম নিতে চাইলে দিচ্ছে না, জোর করে নিজের কাছে রাখছে। দুজনে হাসতে হাসতে বাড়িতে প্রবেশ করে। কষ্ট পাবে না বললেই কি হয়, নারী সব ক্ষমতার অধিকারী। ভাবতেও অবাক লাগে, যাকে মন প্রাণ উৎসর্গ করে নারীরা ভালোবাসে সেই পুরুষেরও শখের নারী থাকে। তাই হয়তো নারীর ধৈর্য শক্তি অনেক, তবে ভেতরে বাইরে শক্ত খোলস থাকলেও যে ভেতরটা চুরমার হয়ে যায়, সেই কষ্ট নারী কাকে দেখাবে? রাফসা তাচ্ছিল্যের হেসে এড়িয়ে যায়। লালচে রঙের গোধূলি আকাশের পানে চেয়ে মৃদু হেসে আওড়ায়। আমার মতো রাফসা নামক হাজারো নারী হেরে যায় উদান নামক পুরুষের কাছে। পুরুষ, তুমি নারীর ভালোবাসার মর্যাদা দিতে ব্যর্থ। পুরুষ, তুমি সঠিক নারীর কদর করতে জানো না। মুখে ব্যথাতুর বেদনা হাসি, বুকে হাজারো হাজারো অভিযোগ, অভিমান। রাজনীতি যে শুধু মিছিল, স্লোগান আর ভোটের বাক্সের সীমাবদ্ধ। এই বিশ্বাস যারা করে তারা আসল খেলার ধারে কাছেও নেই। প্রকৃত রাজনৈতিক শুরু হয় তখন যখন আলো নিভে যায়, ক্যামেরা বন্ধ হয় আর সিদ্ধান্তগুলো নেওয়া হয় নিঃশব্দে। এই ষড়যন্ত্রের নাম ছিল না কোনো কাগজে, ভেতরে একে ডাকা হতো নীরব চুক্তি। পলিটিক্সে বন্ধু হয়ে পড়ে শত্রু, শত্রু হয়ে যায় বন্ধু। ফরাজি বাড়ি প্রায় 30 বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। উদানের দাদা আব্বাস ফরাজি ছিলেন একজন সৎ রাজনীতিবিদ। তার দাপটে কাঁপত পুরো এলাকা। চট্টগ্রাম জেলার সত্যবান ন্যায়পরায়ণ একজন মন্ত্রী ছিলেন তিনি। সেই থেকে রাজনীতি ধরে রেখেছে ফরাজি বাড়ির 3 ছেলে। বাবার মতোই ওনারা হয়েছে সৎ এবং কর্মঠ রাজনীতিবিদ। কোনো রকমে আপোষ করেন না তারা। তবে বাড়ির বড় ছেলে জাহিদ ফরাজি, তার চরিত্র গভীরতর। উদানের বড় আব্বু, তিনি এত কিছুর মাঝে রাজনীতির সঙ্গে জড়িত না থেকেও খুব বড় একটা অদৃশ্যের সাথে যুক্ত। উদান রাওয়াদ ফরাজি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছে। কিছু মাস তার কখনো রাজনীতির প্রতি আগ্রহ ছিল না, তবে সবচেয়ে দামি মূল্যবান সম্পদের রক্ষার্থে জড়িয়ে পড়েছে পলিটিক্সে। হাজারো রহস্যময় সত্য লুকিয়ে আছে ফরাজি বাড়ির প্রতিটা দালানয়। রাত 10টার কাছাকাছি সন্ধ্যার পর ছাদ থেকে নেমে রাফসা নিজের ঘরেই ছিল। নাস্তা করার জন্য মা ডাকে গেলেও নিচে যায়নি। ও জানে ড্রয়িং রুমে এখন সেই পুরুষ থাকবে। রাফসা নিজেকে শক্ত করে গড়ে তুলতে চায়, নিজেকে আর ভাঙতে দেবে না। সন্ধ্যার পর পড়তে বসেছে। রসায়নের জৈব যজ্ঞ পড়ছে সেই সন্ধ্যা থেকে।
রসায়নের এই অধ্যায়টা কঠিন বেশ, তবে মনোযোগ দিয়ে পড়ছে। প্রয়োজনে ল্যাপটপে অনলাইন ক্লাস করেছে। এতটা সময় পড়ে ক্লান্ত হয়ে গেছে। বাংলা বইটা হাতে নিতেই ফোনটা বেজে উঠল। রাফসা ফোন পেয়েছে আরও 2 বছর আগেই। পরিবার থেকে দিতে না চাইলেও কান্নাকাটি করে নিয়েছে। রাফসা ফোন হাতে নিয়ে দেখে হোয়াটসঅ্যাপে গ্রুপ কল এসেছে। ফোন রিসিভ করতেই স্ক্রিনে ভেসে ওঠে পাঙ্গবের দল। সাইমা, সাবিকুন, আশরাফুল, সাতারুল। ওদের বন্ধুত্বটা সেই জোরালো। এই পাণ্ডবের দল যেখানেই যাবে সেখানেই গণ্ডগোল পাকিয়ে আসে। আশরাফুল চেঁচিয়ে বলল, কিরে অবিবাহিত নারীরা, কি খবর তোদের? ওর কথায় সবাই হাসে। সাতারুল বলে, মামা আমি তো ভালো নেই, আমার সব শেষ রে ভাগিনা। ওর কথায় সাবিকুন পিছু মেরে বলে, তুই শেষ হলে এখানে কি করস? সাতারুল হাই হতাশ করে বলে, আরে আমি মনে হয় মরে যাব। মারিয়া আমার সাথে বেইমানি করছে। ওই শালি আরেক পোলার লগে বাইগা গেছে। আমি আর বাঁচবো না রে। ওর কথায় সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে। সবাই আগেই বলেছিল মেয়েটা ভালো না, তবে শোনেনি। ওই মেয়ের সাথে ইটিস পিটিস করেছে, হাজার হাজার টাকা খেয়েছে। রাফসা ব্যঙ্গ করে বলে। মারিয়া সাঁতারুলে গেল সারিয়া। গ্রুপে আরেক দফা হাসির রোল পড়ে। আশরাফুল হাসতে হাসতে বলে, মামা তুই মইরা যা, অনেকদিন হয় চল্লিশা খাই না। তুই মরলে চল্লিশা খাবো। তোর মায়েরে বলিস আমাদের যেন লেগ পিস দেয়। চিন্তা করিস না, তোর জন্য দোয়া করব। সাইরা বলল, আরে এইসব বাদ দে, আগে বল তুই টিনের ঘরে কি করস? তুই মানুষটা তো সুবিধা না, কি করছিস টিনের ঘরে? সাঁতারুল তালে তাল মিলিয়ে বলল, মামা কি আকাম কুকাম করতে গেছিস তুই আমাকে ছাড়া? সত্যি করে বল। আশরাফুল গালে তওবা কেটে বলেন, আমার বন্ধু বান্ধব সব নষ্ট নষ্ট নষ্ট, পুরাই নষ্ট। আল্লাহ তোদেরকে হেদায়েত দান করুক, বোঝার তৌফিক দান করুক, আমিন। ওর সাথে সবাই চেপে একসাথে আমিন বলে। এমন সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে উদানের বোন উষা। এবার ইন্টার 2য় বর্ষের ছাত্রী। রাফসার সাথে খুব সখ্যাতা। আপন মায়ের পেটের বোনের মতো থাকে সব সময়। সব কাজিনদের মধ্যে রাফসা এবং উষা বেশি ফ্রি। দেখলে যে কেউ বলবে সমবয়সী, তবে রাফসার চেয়ে উষা বয়সে 2.5-3 বড়। উষাকে দেখে ফোন কেটে দেয়। বই খাতা গুছাতে গুছাতে শান্ত গলায় বলল, আপু কিছু বলবে তুমি? বসো না। উষা এগিয়ে এসে বিছানায় বসে। তীক্ষ্ণ দৃষ্টিতে রাফসাকে পরখ করে। রাফসা সে দৃষ্টিতে থতমত খেয়ে যায়। উষা ব্রু কুঁচকে জিজ্ঞেস করে, সত্যি করে বল, কি হয়েছে তোর? ঠিকঠাক পড়তে বসছিস? এতটা শান্ত তো তুই না রাফসা। বল আমাকে, সমস্যা কি? রাফসা কি বলবে? আপু তোমার ভাই আমার মন ভেঙে দিয়েছে, আমাকে অপমান করেছে, ভালোবাসা প্রকাশ করাতে থাপ্পড় মেরেছে, ওর কমতি নিয়ে তাচ্ছিল্য করেছে। কোনো মুখে এই সব কথা বলবে? বোন হিসেবে হয়তো উষা নিজেও ভাইয়ার জন্য সুন্দরী মেয়ে চায়। সুন্দরী ভাবি তো চাইতেই পারে। কী রে, কী ভাবিস? কিছু জিজ্ঞেস করেছি আমি। রাফসা টেবিল থেকে উঠতে উঠতে বলে, কি হবে? বাড়ির মান সম্মান বাঁচানোর জন্য যুদ্ধ করছি। এসএসসি পরীক্ষায় ফেল করলে তো আবার ফরাজি বাড়ির বদনাম হবে, তাই বাড়ির সম্মান রক্ষা করছি আপু। উষা সন্দেহ কণ্ঠে বলল, আর যাই করিস আমাকে মিথ্যা বলার চেষ্টা করিস না। তোর মিথ্যে ধরতে আমার 1 সেকেন্ড লাগবে না। যদি বলতে না চাস বলিস না, তবে আমি তোর সব বিপদে আছি, কখনো নিজেকে একা ভাববি না, ওকে? রাফসা হেসে মাথা নাড়িয়ে বলল, অবশ্যই রানী সাহেবা। উষা হেসে বলল, খেতে আয় নিচে, সবাই ডাকছে। হ্যাঁ চলো। দুজনে নিচে নেমে আসে। ইতিমধ্যে চেয়ারে বসে গেছে সবাই। গতকালের মতো আজও উদানের পাশে মিম বসেছে। বাড়ির কর্তারা এখনও আসেনি। ওনাদের বাড়ি ফিরতে রাত হয় সচরাচর। রাফসা নিজের চেয়ার টেনে খেতে বসে। খাওয়ার সময় সবাই কথা বললেও ও চুপচাপ খেয়েছে, যেন আশেপাশে কেউ নেই। আর থাকলেও ওর যায় আসে না। উদান ক্ষণে ক্ষণে চোখ তুলে তাকিয়েছে।
তবে রাফসার এহেন আচরণ সহ্য হচ্ছে না। রাফসা খেয়ে বেসিংয়ে হাত ধুতে যায়। ওর পিছন পিছন উদানও ছুটে। রাফসা হাত ধুয়ে পিছনে ফিরতে উদানকে দেখে থমকে দাঁড়ায়। উদান ওর পানে চেয়ে বিরক্ত গলায় বলে, তুই আমার সামনে আসিস না, তোকে দেখলে আমার দিনটাই খারাপ যায়। প্লিজ আমি যাওয়ার আগে আমার সামনে তোর এই থবরা নিয়ে আসবি না। কথাটা বলেই হাত না ধুয়ে যেভাবে এসেছে ঠিক সেভাবেই চলে গেছে। রাফসা থমকে দাঁড়িয়ে রইল, যেন আশেপাশে সব থেমে গিয়েছে। বাতাসের সাথে বেজে উঠল, কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায় কেন এই মন হাত বাড়ায় আবারও হারিয়ে সে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। হায়, গানের লাইনগুলো কলিজায় লাগে। গল্প প্রেয়সীর অনুরাগ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।